নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। আজ বাংলার প্রতিদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠান ভোটযুদ্ধ 2019। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সিপিআইএম এর হুগলি জেলা কমিটির জেলার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মোজাম্মেল হোসেন। আপনাকে আজ বাংলায় স্বাগত। মোজাম্মেল হোসেন কে তিনি? বর্তমান প্রজন্মের হয়তো অনেকের কাছে নামটা অজানা হতে পারে, কিন্তু একটু পুরনো দিনের যারা মানুষজন তারা প্রত্যেকেই মোজাম্মেল হোসেন এই নামটার সঙ্গে পরিচিত। অনেকে বলে থাকেন, অনেকেই এরকম বলে থাকেন, এক সময় নাকি আরামবাগে মোজাম্মেল হোসেনের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। নানান গল্প আছে, নানান ঘটনা আছে, এই চরিত্রের নানান ওঠা পড়াও আছে, যেটা পুরনো দিনের অনেকেই জানেন। সেই পুরনো দিনের কিছু কথা এখন বামেদের সেই অবস্থা নেই। 11 সালে সরকারের পতনের পর বাম রাজনীতির ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে মোজাম্মেল হোসেনের ওপর দিয়েও। সেই ঝড় সামলে তিনি এখনো কিন্তু পার্টি অভ্যন্তরে দাঁড়িয়ে আছে এবং এখনো হুগলি জেলার সিপিএম এর প্রথম সারির নেতাদের নাম করতে গেলে মোজাম্মেল হোসেনের নাম অবধারিতভাবেই আসে। বহু ভোট যুদ্ধের সৈনিক উনি। মাঝে মাঝে একটা কথা বলেন যে কমরেডদের পাশে থেকে নয়, সামনে থেকে লড়াই করতে হয়। কিরকম সে লড়াই? আবার একটা নতুন ভোট যুদ্ধ 2019 লোকসভা নির্বাচন। বামেদের ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য আবার একটা লোকসভা। কিভাবে সামলাবে হুগলি জেলাকে, কিভাবে সামলাবেন আরামবাগ লোকসভাকে, এই রকমই নানান ঘটনা নিয়ে আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি এবং আমাদের অতিথি মোজাম্মেল হোসেন। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আপনি আমার জন্মের অনেক আগে থেকে রাজনীতি করছেন, ঠিক ঠিক, আপনার রাজনীতির শুরুটা কিভাবে যদি একটু দর্শকদের বলেন। আমি ছাত্র অবস্থাতেই আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। আমি আরামবাগ কলেজের ছাত্র ছিলাম, কমার্সের স্টুডেন্ট। আমি যে সময় ছাত্র, সেই সময়টা ওটা পশ্চিমবাংলা একটা উত্তাল রাজনীতির সময়, 70-এর দশক। একটা আলাদা ইতিহাসই আছে 70-এর দশক। গোটা পশ্চিমবাংলায় জনউত্তাল তখন একটা তরঙ্গ তৈরি হয়েছে। শাসক শ্রেণীর বিরুদ্ধে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ মাথা তুলে জেগে ওঠার চেষ্টাটা করছে। জমি মজুরি, সেই সময় বিশেষ করে বেনাম অধিবৃত্ত খাস জমির আন্দোলনটা ছিল তীব্র থেকে তীব্রতর হয়েছিল। সেই উত্তাল সময়ই আমার রাজনীতিতে আগমন এবং রাজনীতি করব, রাজনীতি, এবং সেটা মার্ক্সীয় যে মতাদর্শ, লেনিনীয় যে মতাদর্শ, সেই মতাদর্শে নিজেকে দীক্ষিত করা এবং সেই আদর্শে নিজেকে উদ্বুদ্ধ করে আমি এই রাজনীতি আমার। আপনি প্রথম কার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন? না, প্র্যাকটিক্যালি এটা যদি হয়, আমি কিন্তু নিজে পড়াশোনার মধ্য দিয়েই আমি আমার রাজনীতিতে আগমন। মানে আরামবাগে হয়তো সেই প্রজন্মের হয়তো আর কেউ নেই, এইটুকু কেউ দাবি করতে পারবেন না যে আমাকে কেউ হাতে ধরে রাজনীতি নিয়েছিলেন। আমি নিজে একটা পড়াশোনা করার মধ্য দিয়ে আমার রাজনীতিতে আগমন। 70-এর দশক মানে স্বাভাবিকভাবেই তখন আমাদের জন্মগ্রহণ হয়নি, কিন্তু আমাদের পড়াশোনা, পুরনো দিনের যে রেকর্ড, তার ভিত্তিতে বলতে পারি আপনি যে সময়টার কথা বলছেন তখন কংগ্রেস একদম মধ্য গগনে। মানে কংগ্রেস ছাড়া সেই অর্থে রাজ্য পটেই বা দেশেও খুব একটা বেশি অন্য পার্টির এত পার্টি তখন তৈরিই হয়নি। তো সেই সময় কংগ্রেসের এইরকম একটা আবহ, এবং 70 দশক মানে জাস্ট নকশাল আন্দোলনের পর ঘটনা, এবং তখন বামপন্থী মানে
এক প্রকার টেররিস্ট, এইরকম একটা ব্যাপার ছিল, আন্ডারগ্রাউন্ডে থাকতে হতো। এই মানে লড়াইয়ের সময়, এই সময়টা কংগ্রেসে গেলে একটা নিশ্চিন্ত জীবন পেতেন, সেখান থেকে এইরকম বামপন্থার দিকে ঝুঁকলেন কেন? না, একটা বিষয়টা মাথায় রাখতে হবে, ৬৬ সাল হচ্ছে গোটা পশ্চিমবাংলায় একটা আন্দোলন সংগ্রামের একটা নতুন দিক এবং দিশারি ঠিক করে দেয় খাদ্য আন্দোলন। খাদ্যের সংকট, এমনকি সামান্য তখন তার বিদ্যুতের এই ব্যাপার ছিল না, গ্রামাঞ্চল গোটাটাই ছিল হচ্ছে কেরোসিন নির্ভর। কেরোসিনের এত আকাল, কেরোসিন নেই, খাবার নেই, একটা ভয়ঙ্কর অবস্থা, গোটা উত্তাল হচ্ছে, খাদ্যের দাবিতে আন্দোলন হচ্ছে, কেরোসিনের দাবিতে আন্দোলন হচ্ছে। তারপর ৬৭ সালের নির্বাচন, কংগ্রেসের শুধু আমাদের রাজ্যে নয়, ওই সময় বেশ কয়েকটি রাজ্যে হচ্ছে অকংগ্রেসী সরকার হয়। পশ্চিমবাংলাতে তখন অজয় মুখার্জি কংগ্রেস ত্যাগ করে তিনি এসে বাংলা কংগ্রেস বলে একটি দল করেন। বাংলা কংগ্রেস সহ বামপন্থীরা প্রথম হচ্ছে যুক্তফ্রন্ট সরকার ৬৭ সালে করে। তারপর ওই সরকারের মানে পতন হয়, আবার ৬৯ সালে আবার হচ্ছে সেই যুক্তফ্রন্ট সরকার হয়। তারপর হচ্ছে একটা নতুন একটা দিক তৈরি হয় ৭১ সালে, যখন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হলো আমাদের ভারতে, তখন তো প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তি সংগ্রামে আমাদের দেশের যে ভূমিকা, তা সত্ত্বেও ৭১ সালের নির্বাচনে একক মানে বৃহত্তম দল হিসাবে সিপিআইএম হচ্ছে তখনও ফলাফল হয়, কিন্তু চক্রান্ত করে ওই সিপিআইএমকে তখন সরকার গঠন করতে দেওয়া হয়নি। এই অনেক ইতিহাস আছে। তারপর ৭২ সাল হচ্ছে রিগিং, আজকে যে রিগিং এর কথা আমরা শুনি, ৭২ সালে সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায় কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার একটা সময়ে তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী হন। তারপর তারই নেতৃত্বে গোটা পশ্চিমবাংলায় শ্রদ্ধেয় মানে আমাদের কেন গোটা দেশের মানুষের কাছে শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু, তাকে হচ্ছে বরানগরে পরাস্ত করা হয় ৭২ সালের নির্বাচনে। মানে রিগিং করা, ওই তখন আমরা প্রথম শুনলাম যে ভোটে রিগিং করে হচ্ছে জয়যুক্ত ৭২। তারপর ৭৫ সালের ২৬শে জুন মধ্যরাতে জরুরি অবস্থা ঘোষণা, যখন গোটা দেশ হচ্ছে উত্তাল হচ্ছে, শুধু পশ্চিমবাংলা নয় গোটা দেশ এই শাসক শ্রেণী মানে কংগ্রেসের বিরুদ্ধে হচ্ছে উত্তাল হচ্ছে, কোনোভাবেই বাগ মানানো যাচ্ছে না। সেই সময় ৭৫ সালের মধ্যরাতে হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। তারপর ৭৭ সালে নির্বাচনের দিন ঘোষণা, এবং সেই নির্বাচনে কেন্দ্র থেকে প্রথম হচ্ছে অকংগ্রেসী সরকার তৈরি হয়। জনতা পার্টি সহ সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসকে পরাস্ত করে। তারপরে ৭৭ সালে ওই জনতা পার্টির সঙ্গে বামেদের ঐক্য হলো না, সে আরেক ইতিহাস। একসঙ্গে লড়াই হলো কদিন আগে, তারপর যা হয় আর কি, এত দাম্ভিকতা। মানে বামেরাও বলেছিলেন আপনারা সংখ্যাগরিষ্ঠ আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন, আমরা আমাদের একটা সম্মানজনক আসন দিন। না, কর্ণপাত করেননি সেই সময় জনতা পার্টির যারা নেতৃত্বে ছিলেন প্রফুল্লচন্দ্র সেন মহাশয় সহ অন্যান্যরা। তারপর ত্রিমুখী লড়াই হয় জনতা পার্টির নেতৃত্বে, বামেদের নেতৃত্বে এবং হচ্ছে কংগ্রেস। তারপর পশ্চিমবাংলার একেবারে সচেতন সংগ্রামী মানুষ সেদিনই হচ্ছে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করলেন ৭৭ সাল। নতুন এক ইতিহাস। তারপরের ইতিহাস আজকে ওই ৭৭ সাল, তখন কি আপনি ছাত্র রাজনীতি করছেন? না, আমি তখন কৃষক আন্দোলনের সঙ্গে আমি যুক্ত। আমি যে এলাকায় বাস করি এখনো, যে এলাকায় আমার গ্রামেতেই দুজন হচ্ছেন জমিদার তখন ছিলেন, বৃহৎ জমির মালিক, রাইস মিলের মালিক। আমি খুব জীবনের খুব কাছ থেকে আমি শোষণটা, অত্যাচার, নিপীড়ন এটা দেখার সুযোগ আমার হয়েছিল। আমি মানুষ হিসাবে আমি প্রত্যক্ষ করা এবং আমাকে নাড়া দেওয়া এবং এর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়া, যে সামাজিক দায়বদ্ধতা, মানুষ হিসাবে যে দায়বদ্ধতা আমি মনে করেছিলাম যে এর অবসান করতে হবে।
বয়সে তরুণ, একেবারে সমাজ বদলাবো, সেই সমাজ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে যেটা আজও চলছে। আজও আমি চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত। আমরা আপনাদের এতক্ষণ শোনালাম যে মোজাম্মেল হোসেনের রাজনৈতিক জীবন, তার প্রেক্ষাপট এবং কিভাবে শুরু হয়েছিল। একটু প্রসঙ্গে আসি, যেহেতু আমাদের মূল আলোচনা ভোট যুদ্ধ 2019, এই আলোচনায় ঢুকতে গেলে বর্তমানে আপনি সম্ভবত আরামবাগ লোকসভার পার্টির পক্ষ থেকে কনভেনার দায়িত্বে আছেন। আরামবাগ লোকসভার 7টি বিধানসভারই উনি দায়িত্বে আছেন এই নির্বাচনে। এই 7টি বিধানসভার মধ্যে অন্যতম হচ্ছে আরামবাগ বিধানসভা। আপনি আরামবাগ বিধানসভার 2টো টার্মের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। স্বাভাবিকভাবেই আরামবাগ বিধানসভা আপনার অনেকটাই হাতের তালুর মতো চেনা। ঠিক ঠিক। আপনি 2টো টার্ম চালিয়েছেন, তারপর অন্যজন এসেছে, রশিদ কাজী এসেছেন, অসীমা কুন্ডু ছিলেন, তারপর সরকারের পরিবর্তন হয়েছে এবং শিশির সরকার এবং এখন বর্তমান গুণধর খাড়া। আপনাদের সময় আপনি পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, বা আপনি না থাকলেও আপনার দলের যারা মনোনীত সদস্য ছিলেন তারা চালিয়েছে। সেই সময়কার পঞ্চায়েত সমিতির অবস্থা বা কার্যক্রম আর এই তৃণমূলের সময়কার, এর মধ্যে কি কোনো বেশি পার্থক্য দেখছেন? এটা তো মানুষ চোখের সামনে সবটা দেখছে। আপনি কি দেখছেন? আমি শুধু ভাবি আর দেখি যখন দেখা থেকে তো ভাবনাটা তো আসা, কি হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে বলছেন তো। মানুষ কি বলছে এটা আগে শুনতে হবে। মানুষ কি বলছে তো নিশ্চয়ই মানুষ বলছে, কিন্তু আপনি কি মনে করছেন যে আপনাদের সময়কার থেকে অনেক ভালো চলছে পঞ্চায়েত সমিতিই, না চলছে না? একটা কথা, আমাদের একটা পঞ্চায়েত, আমাদের একটা স্লোগান ছিল, সততা, স্বচ্ছতা, দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। এটা ছিল আমাদের সময় পঞ্চায়েতের আমাদের মূল স্লোগান, সততা, স্বচ্ছতা, দ্রুততা। আর আজকে কি, কোথায় সেই সততা, কোথায় সেই স্বচ্ছতা? সততা নেই বলছেন? কান পেতে শুনুন, মাটিতে কান পেতে শুনুন কি বলছে মানুষ। লুটের রাজত্ব চলছে বলছে, আমার কথা দেয় মানুষ বলছে, একেবারে অতি সাধারণ মানুষ বলছে। ওই যে এমজি এনার্জিসের কাজ হচ্ছে, একেবারে সাধারণ মানুষ যারা কাজ করছেন, আবার থাকেন না এলাকায়, সে মানুষের হচ্ছে জব কার্ডের কাজ হচ্ছে। মানে এলাকাতে বাসই করেন না, তিনি জব কার্ডের কাজ করছেন। বাস মানে কি, কোনো কারণে হয়তো সে বাইরে থাকে, হয়তো আরামবাগে বাড়ি, সে কলকাতায় কাজ, অন্য কিছু কাজ করে। এই ধরনের অসংখ্য। আমি ঘটনাচক্রে, আমি যেখানে বাস করি, আমার বাড়ি থেকে হচ্ছে 3 মিনিট 4 মিনিট দূরে আমাদের ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ওখানে বাইরেটা যখন ওই সব হয় না, বাইরে সব টেবিল পেতে বসে থাকে। টেবিল পেতে বসে কেন? ওখান থেকে কি হয়? বেরোবে, আমার পাওনাটা মিটিয়ে দিয়ে যাও। মানে যারা কাজ না করে টাকা পায়, তারা ওই ব্যাংকের সামনে টাকা দিয়ে দিতে হয়। তা তো ঠিকই তো, আমার জব কার্ড ভাড়া খাটছে। আমি একজন ধরুন একটা মানুষ, তার হয়তো জব কার্ড আছে, জব কার্ডের কার্ড ভাড়া খাটছে। হ্যাঁ, এটা সর্বজন বিদিত। আমি বলছি, আমরা যে স্লোগান দিয়ে এসেছিলাম যে সততা, স্বচ্ছতা, দ্রুততার সঙ্গে কাজ করতে হবে পঞ্চায়েতে, এটাই ছিল আমাদের মূল স্লোগান বামফ্রন্টের পক্ষ থেকে। এখন তো তৃণমূল বলছে যে যাকে সামনে দাঁড় করিয়ে 42টা আসনে তারা লড়ছেন, 42টা আসনেই প্রার্থী হচ্ছেন স্বয়ং মমতা ব্যানার্জি, যিনি নিজের স্বয়ং সততার প্রতীক। তারপরেও বলছেন পঞ্চায়েত সমিতিতে সততা নেই। একটা কথা, এটা আমার কথা নয়, আজকে নারদা, সারদা থেকে শুরু করে, রোজভারি থেকে শুরু করে, কাদের টাকা লুট হলো, কোন মানুষ তারা? ওখানে তো আর মানে ওই আম্বানিদের টাকা নেই, আদবানিদের টাকা নেই, ওখানে টাকা গরিব মানুষের টাকা, একেবারে আম আদমি মানুষ। যে কোনো জায়গায় গেলে, আমার এলাকায় আমি একটা সার্ভে করে দেখেছিলাম, একটা জায়গাতে প্রায় 100-র উপর মানুষ কাজ করে। তা আমি তাদের সঙ্গে একবারে খুব ঘনিষ্ঠভাবে তাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছিলাম। আমি দেখলাম যে একেবারে 5,000 থেকে 70,000 টাকা পর্যন্ত তাদের এই চিট ফান্ডে গেছে।
তারা আমার ওই এলাকার যারা মাথার ঘাম পায়ে ফেলেছে, তবে সেই পয়সা তারা রোজগার করছে। আপনি একটা কথাই মাত্র বলছিলেন নারদা, তো নারদা বিধানসভা নির্বাচনের সময়কার ঘটনা, তারপর এথিক্স কমিটি হয়েছে, সেটা নিয়ে নানান তদন্ত প্রক্রিয়া চলেছে। আপনার অভিযোগ তুলছেন ঠিকই, কিন্তু এই ঘটনায় যাদের দেখা গিয়েছিল ছবিতে তাদের কিন্তু আজ পর্যন্ত কেউ দোষী প্রমাণিত হয়নি। এই যে এথিক্স কমিটির কথাটা এলো, মানে কেন হঠাৎ বললেন না, আমি বলছি হয়তো একটা সচেতন ভাবে আপনি হয়তো এই কথাটা বলেছেন। আচ্ছা, এথিক্স কমিটির যিনি মানে চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আদবানি। আমরা একটা কথা বলি বামপন্থীরা, যে তলে তলে দোস্তি আর প্রকাশ্যে হচ্ছে কুস্তি, প্রকাশ্যে কুস্তি আর তলে তলে হচ্ছে মোদি দিদি দোস্তি। তো এটা তো আজকে প্রমাণিত সত্য যে লালকৃষ্ণ আদবানি ওই এথিক্স কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি এত বড় একটা দেখলেন অন ক্যামেরা, আপনারা যেমন ক্যামেরাতে করছেন অন ক্যামেরা দেখানোর, মানে সেখানে তো উঠেছে, তারপর তার একটা সভা হলো না, কেন হলো না? মানুষ প্রশ্ন করবেন, সবটাই কথা বলছেন, এটা বলার অপেক্ষা রাখে, কেন হলো না? ভুল হোক সঠিক হোক, তার তো একটা কমিটির সভা করে তার তো একটা কিছু প্রক্রিয়া তারা গ্রহণ করবেন, একটা প্রক্রিয়া গ্রহণ করবেন, কেন? আমরা যে প্রসঙ্গে ছিলাম, কথা বলতে গিয়ে প্রসঙ্গ পরিবর্তন হয়ে গিয়েছিল। আরামবাগ পঞ্চায়েত সমিতি, আপনি বললেন এনআরজিএস প্রকল্পে নানান দুর্নীতি হচ্ছে, 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে, কিন্তু এটা তো মানবেন যে আপনাদের সময় যা ছিল সেই তুলনায় আজকে রাস্তাঘাটের মান বেড়েছে, অনেক নতুন রাস্তা হয়েছে, প্রচুর রাস্তা তৈরি হচ্ছে, মানুষ নাকি বাড়িতে বাড়িতে জল পাচ্ছে, প্রতিটা গ্রামে গ্রামে ইলেকট্রিক পৌঁছে গেছে, এই উন্নয়নগুলো কি হয়নি? আচ্ছা, তখন কি উন্নয়ন হয়নি? আমি জিজ্ঞেস করছি আপনাকে। আমরা ওই সময়ে ওয়াটার সাপ্লাই স্কিম আমরা অনেকটাই করেছিলাম, এক। তারপর একটা প্রকল্প এলো, ওই কিছু টাকা আর কি 10% টাকা বেনিফিশিয়ারি দেবে, বাকি 90% টাকা গভর্নমেন্ট দেবে, একটা প্রকল্প হলো। সেই প্রকল্পে অনেক এই ধরনের আমরা ওয়াটার সাপ্লাই স্কিম করেছি। স্কিমটার নামটা উঠে যাচ্ছে আমি এই মুহূর্তে। সজলধারা এক্স্যাক্টলি, সজলধারা। তা সজলধারা হয়েছে। একটা কথা যে সেই সময় যে বরাদ্দ আজকের বরাদ্দ অনেকটা বেড়েছে, অনেক ফারাক। আবার হুগলি জেলা পরিষদ, আমি যখন পূর্তের কর্মাধ্যক্ষ, ওই বড়ডঙ্গল ব্রিজ, না আমি জেলা পরিষদে আসবো, আমি পঞ্চায়েত সমিতির অভ্যন্তরটা বলতে চাইছি, যেহেতু আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, আপনি অনেকটাই জানেন। 88 থেকে 98 দুটো টার্মস আমি ছিলাম, আর 78 সাল থেকে 83 সাল আমি সহসভাপতি ছিলাম। ধরুন আপনি এনআরজিএস প্রকল্প বলেন, এছাড়া আর কোনো অভিযোগ আছে? বাকি সব কিছু ঠিকঠাক বলছেন। কোনটা ঠিক আছে বলুন, সেটা কোনটা ঠিক নেই। আমি বলছি কোনটা ঠিক আছে। মানুষ, আমি বলছি তো আজকে এই যে এত দ্রুত মানুষ কেন আজকে বলছেন তৃণমূল আর না, কেন বলছেন? জীবনের অভিজ্ঞতা দিয়ে একজন কৃষক বলছেন, একজন ক্ষেতমজুর বলছেন, একজন সরকারি কর্মচারীও বলছেন, একজন ব্যবসাদারও বলছেন। যে কোনো জায়গায় আপনি কথা বলুন, খুব একেবারে খোলাখুলি তাদের সঙ্গে কথা বলুন, একটি কথা তৃণমূল আর না, এদের পাল্টাতে হবে। অন্যদিকে আবার আপনি যেটা নিজেই এতক্ষণ বলছিলেন যে আপনি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, স্বাভাবিকভাবেই হুগলি জেলা পরিষদটাকেও আপনি অনেকটাই মানে বেশ ভালোভাবেই চেনেন। এখন একটা বিষয় নিয়ে সব জায়গাতে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বালি খাত। একটা অদ্ভুত একটা বিষয়, যে বালির দাম ছিল একটা সময় 400, 500, 600 টাকা, সেটাই আজকে পুরো মানে সোনার দামের মতো হচ্ছে আর কি। বালি লাফিয়ে জন্য এখন সোনার খনি। হ্যাঁ, এই যে এইগুলো তো আপনিও সামলেছেন। হঠাৎ করে এত দাম বেড়ে গেল, সাধারণ মানুষ যারা ছোটখাটো বাড়ি তৈরি করবে তারা তো নাজেহাল হয়ে যাচ্ছে বালি কিনতে। ঠিকই তো, বছর অর্ধেক সময় বালি পাওয়া যায় না, যখন তখন খাত বন্ধ হয়, বেআইনি বালি তোলার অভিযোগ প্রায় নিয়মিত চলছে।
হঠাৎ করে বালিটা এইরকম অবস্থা, মানে বালিটা সোনার মতো হয়ে গেল, এর কারণটা কি বলে আপনি মনে করেন? সরকারি নীতি, সরকার এমন একটা নীতি গ্রহণ করেছেন যেখানে বালি তো প্র্যাকটিক্যালি মাফিয়া রাজ, বালি খাদে যারা আছেন চালাচ্ছেন তারা তো প্র্যাকটিক্যালি মাফিয়া রাজ। আর আমি বলবো না সেই কথাটা, এটা আপনারা যদি আপনাদের কোনো সাংবাদিককে পাঠিয়ে ওই সমস্ত বালিখাত মালিকদের সঙ্গে কথা বলেন, প্রতি গাড়িতে কি পরিমাণ টাকা কোথায় দিতে হয় সে তথ্য আপনারা পাবেন। একই অভিযোগ কয়েকদিন আগে বর্তমান বিজেপি নেতা সৌমিত্র খাঁ এসে করে গেছেন। উনি বাঁকুড়ার মানুষ, একটা বড় টাকা মানে প্রতি মাসে নাকি কয়েক কোটি টাকা বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, সৌমিত্র খাঁর অভিযোগ ছিল। এটা যে কোনো বালিখাতের মালিকদের সঙ্গে একবারে খুব খোলাখুলি তাদের কাছে জিজ্ঞাসা করলে এই তথ্য পাবেন। এই কারণেই বালির দামটা বাড়ছে বলছে। এই কারণ নাকি এখন তো হচ্ছে, আচ্ছা লুটের রাজত্ব যদি হয়, আমি যে জায়গায় বাস করি খুবই মানে কষ্ট হয়। আরামবাগের নৈশরে না, আমার বাড়িটা কীর্তিচন্দ্রপুর, নৈশর আগের গ্রাম। আরামবাগ পৌরসভার 16 নম্বর ওয়ার্ড শেষ হচ্ছে, আমাদের গ্রাম শুরু হচ্ছে। তা হুগলি জেলার শ্বাস প্রশ্বাস নেওয়ার যেটুকু জায়গা, পরিবেশের যেটুকু ভালো দিক, জঙ্গল যে বলা হয় ফরেস্ট, তা হচ্ছে ভাদুর ফরেস্ট, ভাবাপুর পালাদ্রার ফরেস্ট আর চাঁদুর ফরেস্ট। আর সামান্য হচ্ছে আমাদের ওই গড়মান্দরের কাছে রাঙামাটিতে। এই তো হুগলি জেলার ফরেস্ট, আর তো কোনো ফরেস্ট নেই। আজকে ওই জায়গাতে বেআইনি ভাবে নিয়ম কানুনকে একেবারে পদদলিত করে কিভাবে সেখান থেকে বালি তোলা হচ্ছে ভাবা যাবে। ফরেস্ট অফিসাররা থাকেন, বিট অফিসার আছেন, রেঞ্জার আছেন, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। এবং এই খবর একাধিকবার করা হয়েছে, আস্তে আস্তে কাটতে 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 একদম খাদ্য। এবং পাশেই যে একটা মানে তফসিলি সম্প্রদায়ের মানুষেরা বাস করেন ভাবাপুরের, আজকে তারা আতঙ্কিত যে কত মানে যে কোনো একটা সময় আসছে, ওদের জন্য অপেক্ষা করছে যে ওদিকে হচ্ছে বাস্তুচ্যুত হতে হবে, ওদের বাস্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে। অনেক কৃষি জমিও নাকি নষ্ট, অনেক কৃষি জমি তো নষ্ট হচ্ছেই। প্রশাসন আপনার যে দেখাচ্ছেন, এত খবর হচ্ছে, নিউজ পেপারে বেরোচ্ছে, এতটুকু কারো মানে কে বলবো সদিচ্ছা নেই, কানে তো জল ঢোকেনি, যেটা এইটুকু পরিবেশটা রক্ষা করি, সবার আগে অন্য কিছু থেকে পরিবেশটা ধ্বংস করে ফেলছে। মোজাম্মেল হোসেনের একটি স্পেসিফিক বিষয়ে সরাসরি অভিযোগ, প্রশাসন এবং বর্তমান শাসক দল দুজনেরই বিষয়টা নিয়ে মাথা ঘামানো হয়তো উচিত, যে হুগলি জেলায় যেটুকু ফরেস্টের এলাকা আছে, গাছ এমনি কমে আসছে, সেইখানে নাকি প্রতিদিন অবৈধভাবে গাড়ির পর গাড়ি বালি তোলা হচ্ছে, জঙ্গল বিপন্ন, জনবসতি বিপন্ন, আমরা কৃষি জমিও বিপন্ন। নিশ্চয়ই প্রশাসন বিষয়টির দিকে আলাদা করে নজর দেবেন। পাশাপাশি আমরাও দেখানোর আগামী দিনে চেষ্টা করব, মোজাম্মেল হোসেন যে অভিযোগ করলেন সেইখানকার চিত্র নিশ্চিতভাবেই আপনারা নিশ্চিত থাকুন, আজ বাংলার ক্যামেরা আগামী দিন আপনাদের দেখাবে ওনার অভিযোগ সত্য নাকি নেহাতি শাসকের বিরুদ্ধে ওনার অভিযোগ। আমরা একটু এবার ভোটে ফিরে যাই। কটা দিন পরই ভোট। আপনি আরামবাগ লোকসভার দায়িত্বে আছেন, আপনার দলগতভাবে গত নির্বাচনে 3.5 লক্ষের উপর ভোটে আপনারা হেরেছেন। ভোটের নামে প্রহসন, যাই হোক হেরেছেন, জয় আর পরাজয় দুটি শব্দ, আপনারা হেরেছেন। বিধানসভা নির্বাচনে সেই পার্থক্য আপনাদের বেশ কিছুটা কমেছে, 3.5 লাখ ব্যবধানটা খানিকটা কমিয়েছেন আপনারা, কিন্তু তখন বিজেপির এতটা উত্থান ছিল না। এখন বিজেপি বলছে আরামবাগ লোকসভা তারা নিশ্চিত আসন, তারা যে 22টি আসন পাবেন বলে দাবি করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আরামবাগ লোকসভা আসনটি। এইরকম একটা পরিস্থিতিতে আপনি বহু ভোট যুদ্ধের সৈনিক, আবার একটা ভোট যুদ্ধ পরিচালনার সিপিএম পার্টির আপনি সৈনিক, আরামবাগ লোকসভা আপনার নেতৃত্বে আপনার কমরেডরা লড়াই করবে।
না, আপনি আমাদের যৌথ নেতৃত্ব। হ্যাঁ নিশ্চিত, কিন্তু আপনি তো এক প্রকার আপনি যেহেতু কনভেনর না, আপনার উপর একটা আলাদা দায় বর্তাই, নিশ্চিতভাবে অস্বীকার করবেন না। সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস সামলাবেন করি। কিভাবে এই এত বড় ডিফারেন্স, কি ভাবছেন? আমি একটা কথা বলি, বলুন। নির্বাচন কমিশনারের কাজ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা। তা সেই জন্যই তো হচ্ছে নির্বাচন কমিশন। না ভোট লুট হবে, যেই করুক, যারাই করুক, তাহলে আর নির্বাচন কমিশনকে দিয়ে ভোট করানোর কি প্রয়োজন? তিনি যদি এই গ্যারান্টিটা না, আমার অধিকার কেউ হরণ করবে, কেড়ে নেবে, এ অধিকার তো নেই, কিন্তু জোর করে সেটা করা হচ্ছে। ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশন হয়, অবাধ এবং শান্তিপূর্ণ যদি নির্বাচন হয়, কট্টর একজন তৃণমূল নেতা কিংবা কর্মী সমর্থক তিনি বলতে পারবেন যে আরামবাগে তারা জিতবেন? 42 পাবে বলছে, আমি তো বলছি জিতবে না, জিতবেন না, দাঁড় করিয়ে মানুষ হারিয়ে দেবেন। মানুষই ইতিহাস রচনা করে, এটা আমরা সবাই জানি। আমরা কি আরামবাগ বিধানসভাটা তৃণমূল হবে বলছেন, না আরামবাগ লোকসভাটা হবে বলছেন? আরামবাগ লোকসভা কেন্দ্রে মানুষ দাঁড় করিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশন হয়, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, তৃণমূলের পরাজয় কোনোভাবে আটকাতে পারেন না। মানুষ সময়ে অপেক্ষায় করছে। আপনারা জিতবেন নিশ্চিতভাবে, যদি অবাধ এবং শান্তিপূর্ণ। বিভিন্ন সমীক্ষা যেটা বলছে যে বিজেপির আসন সংখ্যা বাড়ছে, কিন্তু আপনাদের 2টি আসন ছিল, এবারের নির্বাচনে সেই 2টি আসনও হাতছাড়া হচ্ছে, আপনারা একটি আসন পাবেন না, এটা বিভিন্ন জনমত সমীক্ষা বলছে। আচ্ছা, জনমত সমীক্ষা নিয়ে তো ভালো মন্দ বহু রকম অভিজ্ঞতা আছে। এই সদ্য একটা নির্বাচন হয়ে গেল আমাদের দেশের 5টা রাজ্যে, কি হলো, মিলেছে। রাজস্থান সম্পর্কে বলা হয়েছিল যে ওখানে পরাজয় হবে, বাকি জায়গায় তো বলা হয়নি যে বিজেপির পরাজয় হবে, টক্কর হবে। কি হলো? অতএব যারা যেমন পারছেন একটা সমীক্ষা করে বলছেন, এতে জনমত কোথাও কোথাও দেখুন প্রভাবিত করার একটা চেষ্টা আমি দেখেছি। জনমত সমীক্ষায় ভোটাররা প্রভাবিত হয়। আমি বলি, কালকে আমি দেখেছি একটা সমীক্ষা ওই রকম একটা উত্থাপিত হয়েছে, হওয়ার পর আমি দেখলাম, আমি বাস্তবে কোনো মেলাতে পারছি না, অসম্ভব ব্যাপার। আমরা দাবি করছি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, ওটা রাজ্যে হোক, ওটা আমাদের আরামবাগে হোক। তৃণমূল কংগ্রেসের অতি কট্টর সমর্থক তিনি বলবেন যে পরাজয় ওদের নিশ্চিত। মানুষ এই জায়গায় তৈরি হয়, এতটা ডিফারেন্স রিকভারি করবেন কিভাবে? মানুষ করবে, আমরা কি? যে পার্থক্য একদিন মানুষ 11 সালে করে দিয়েছিলেন, সেই পার্থক্য মানুষই ঘোচাবে। আপনি আরামবাগ লোকসভার দায়িত্বে আছেন, স্বাভাবিকভাবেই আপনার কাছে সমস্ত তথ্য আছে। একটা কথা বলুন, আরামবাগের 2000-এর ওপর বুথ আরামবাগ লোকসভায়, আপনারা বুথে এজেন্ট দিতে পারবেন? সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা সেই চেষ্টাটা, আমরা একবারে বুথ ধরে আমরা সেই কাজটা তো করছি। আমাদের প্রথম আমরা চেষ্টাটা করছি যে এজেন্টহীন কোনো বুথ আমরা রাখবো না, সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এজেন্টহীন বুথ থাকবে না, প্রতিটা বুথে এজেন্ট হবে। এবারের নির্বাচন ইতিমধ্যেই বিজেপি দাবি করেছে, আবার বিজেপির নেতা মুকুল রায় একটা মারাত্মক অভিযোগ এনেছেন যে হুগলি জেলা রিটার্নিং অফিসারকেই বদলির জন্য আবেদন করা হবে। তিনি নাকি চাইছেন না সুস্থভাবে নির্বাচন হোক। মুকুল রায় আরো অভিযোগ করেছেন যে প্রয়োজনে বলবেন যে সমস্ত দেশে নির্বাচন হয়ে যাওয়ার পর হুগলি জেলায় যেন নির্বাচন হয়। হুগলি জেলার পরিস্থিতি নাকি এতটাই খারাপ, এটা মুকুল বাবুর অভিযোগ। আপনারা কি মনে করছেন, সত্যি কি হুগলি জেলার পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে? আমি একেবারে খুব নির্দিষ্টভাবে একটা কথা বলি, আরামবাগ মহকুমার 4টে বিধানসভা কেন্দ্র, আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসভা,
ঠিক তার পাশেই হচ্ছে আমাদের তারকেশ্বর বিধানসভা কেন্দ্র, ধনেখালী বিধানসভা কেন্দ্র, ওদিকে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র, এক পক্ষ সবকটা বসে গণতন্ত্রের কোনো অবশিষ্ট এখানে রাখে এই শাসক দল। এই যে কদিন আগে পঞ্চায়েতের নির্বাচন হলো, কি দেখলেন আপনারা? আমাদের পার্টি অফিসের ভিতরে 23শে এপ্রিল কি দেখলেন? অফিসের অভ্যন্তরে ঢোকে মহিলাদের উপর যে আক্রমণ, যে বর্বরচিত আক্রমণ, কোন সভ্য সমাজে সব হয় নাকি? কোন সভ্য সমাজে এগুলো মানে খুব কাম্য? নির্বাচনে প্রার্থী হবেন বলে এসেছেন, তাদের সেখান থেকে হচ্ছে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গিয়ে তাদের মানে একটা সময় তো মানে শরীর ঊর্ধ্বাঙ্গে কোনো বস্ত্র তো ছিল না। ওই রাখি রায়, সুপর্ণা সিং জীবনে অনেক লড়াই আন্দোলন সংগ্রামে সামনে থেকে করেছি। 23 তারিখও আমার সামনে কঠিনতম পরীক্ষার আমরা মুখোমুখি হয়েছি। আমরা বুক দিয়ে সেদিন আমাদের ওই মহিলাদের রক্ষা করতে হয়েছিল। এই তো গণতন্ত্র, এই তো ওদের ভব্যতা, শিষ্টাচার, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন আসেনি, পরে এসেছে। যখন আমরা ওদের যখন বললাম যে আমরা প্র্যাকটিক্যালি বললাম আপনারা বেরোবেন কিনা বলুন, যখন বেরিয়ে যাবার পর পুলিশ এসে হাজির হল। এ নাটক তো আমরা দেখেছি সব। তা এরকম নির্বাচন হলে কি হবে? এবারে তো নির্বাচন 7 দফায় হচ্ছে, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলা হচ্ছে। আপনি কি আস্থাশীল? নাচলে কিছু বোঝা যায়? অনেক তো গর্জন হয় অনেক সময় মেঘের, কিন্তু বর্ষণ তো সেইভাবে হয় না। অনেক সময় গর্জন অনেক হয়, কিন্তু বর্ষণ সে তুলনায় হয় না। যদি গর্জনের সঙ্গে যদি বর্ষণটা মিলে যায় তখন বলবো ঠিক আছে। আচ্ছা মোজাম্মেল বাবু, আপনারা এবারের নির্বাচনে একটা সময় আপনাদের সম্বন্ধে বলা হতো যে সিপিএম বুড়োদের দল, ওখানে নতুন ছেলেপিলেরা সেইভাবে আসছে না, নেই। কিন্তু এবারের নির্বাচন দেখা যাচ্ছে একেবারেই অন্যরকম। মানে ছাত্র, যুব, মহিলা একেবারে প্রচুর প্রচুর একদম তরুণ মুখ। যেমন একদম আপনার পাশের লোকসভা বর্ধমান, যেখান থেকে আবাস রায়চৌধুরী দাঁড়িয়েছে, ওখানে দেখা যাচ্ছে প্রতিদিন তরুণ প্রজন্ম হই হই করে প্রচার করছে। আপনার পাশের লোকসভা শ্রীরামপুর, তীর্থঙ্করা, প্রতিদিন এক ঝাঁক তরুণ ছেলেপিলে হই হই করে প্রচার করছে। সেই তুলনায় আরামবাগের আপনি যদি হরিপাল ওখানটা বাদ দেন, ওখানে দেখা যাচ্ছে ছাত্র যুবর একটা বড় অংশ প্রতিদিনই প্রচারে থাকছে। কিন্তু এই আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরো এই এলাকাতে সেই অর্থে নতুন মুখেদের, মানে নতুন মুখেদের নতুন পার্টিতে এসেছে আমি বলছি না, তরুণ প্রজন্মকে প্রচারের কাজে পাশাপাশি লোকসভাতে যেভাবে নামছে সেভাবে দেখা যাচ্ছে না। এটাকে কি রকম ভাবে ভাবছে না? আচ্ছা, এখানে কোনো প্রকাশ্যে কোন রাজনৈতিক কার্যকলাপ করার কোন সুযোগ দিচ্ছে? একটা ছোট্ট উদাহরণ, বলপাই, খানাকুলের বলপাই। আর বলপাই নামটা পশ্চিমবাংলার একটা সময় সব মানুষ জেনেছিলেন বলপাইয়ের লাইব্রেরিকে পুড়িয়ে দেওয়া। সেই বলপাইয়ের লাইব্রেরির পাশেই হচ্ছে আমাদের একটা পার্টি অফিস। পার্টি অফিসটা দীর্ঘদিন বন্ধ ছিল। আমাদের লোকেরা সেই পার্টি অফিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোলার ব্যবস্থা করা হয়েছে। ঠিক যেদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো তার সেই রাতেই সেই অফিসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এত ভয়! আমরা আমাদের কথা বলবো, তৃণমূলের কথা বলবে, বিজেপির কথা বলবে, কংগ্রেসের কথা বলবে, অন্য কোনো রাজনৈতিক দল থাকলে সে তার কথা বলবে। মানুষ বিচার করবে কার সঙ্গে থাকবে। মানুষ তো বিচার করবেন, বিচারক তো মানুষ।
তাহলে ভয় পাচ্ছি কেন আমরা? এটা ভোট পর্যন্ত আপনার যদি অভিযোগ সত্য হয়, ভোট পর্যন্ত তো এই পরিস্থিতি থাকবে। আপনারা এখান থেকে আপনার দলের কর্মী সমর্থকদের বের করবেন কিভাবে? ভোট তো আমাদের কয়েকটা লোককে নিয়ে হবে না। কথা বলি, রাত দীর্ঘ হতে পারে, সকাল তো হবেই না। রাত দীর্ঘ হয়েছে বলে সকাল আর কোনোদিন হবে না তা তো হয় না। নিশ্চয় রাত দীর্ঘ হতে পারে, কিন্তু সকাল হবে। আমরা তো সেই সকালের অপেক্ষায় আছি। পরিস্থিতি পরিবর্তন হবে, এটাই তো নিয়ম, এটাই তো প্রকৃতির নিয়ম। আপনি অনেকগুলো ভোট যুদ্ধ পার করে এসেছেন, অনেকগুলি। আপনারা যখন ক্ষমতায় ছিলেন এই একই অভিযোগ কিন্তু বর্তমান শাসক দল তৃণমূল তারাও বারবার এনেছে, রিগিং, ভোট করতে পারছি না, ভোট দিতে দিচ্ছে না, মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। একসময় আপনাদের বিরুদ্ধে এরকম হাজারো অভিযোগ হয়েছে, আবার এখন আপনারাই একই অভিযোগ করছেন। আবার আপনি 70 দশকের রাজনীতিটা দেখেছেন, আপনার কি মনে হচ্ছে যে বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটে রিগিং ভোটের সঙ্গে একেবারেই মাখামাখি করে জড়িয়ে গেছে? নির্বাচন মানেই সুষ্ঠু অবাধ, এই শব্দটা বোধহয় বাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দুঃখের এবং লজ্জা। আমরা বাঙালিরা যারা গর্ব করতাম, বাঙালি যে কথাটা ছিল যে আমরা যা ভাবি, আজকে যা ভাবি, বাংলা যা আজ ভাবে বাকি ভারত তার অনেক পরে ভাবে, এই যে কথাটা আজকে, এটা তো আমাদের লজ্জা। বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তা আজকে এটা তো আমাদের লজ্জা। আজকে যদি খুব একটু যদি খোলা কোথাও আপনি আলোচনা করেন, অন্য কোনো জায়গায় যাচ্ছেন, ট্রেনে ফ্রেনে যাচ্ছেন, বাইরে কোনো স্টেটে যাচ্ছেন, আমাদের বাঙালির তারা সম্মান বিশেষ দেয় না, বাঁকা চোখে দেখে। এটাই কিন্তু সত্য। তাহলে আপনি স্বীকার করছেন দীর্ঘদিন ধরেই একটা পরম্পরা চলে আসছে, ভোটের রাজনীতি বাঙালিদের কোথাও একটা হ্যাটা করছে বাকিদের কাছে। আজ আমরা বিহারের কথা বলতাম, হ্যাঁ, একটা সময় তো রাজনীতি মানে রাজার নীতি বলা হতো না। বিহার মানে হচ্ছে ওখানে হচ্ছে খুনোখুনি হবে, এই সব হবে। এবং খুব লোক মজা করে অনেকে বলতেন যে কাশ্মীর সমস্যার সমাধান করতে হলে বিহারটাও সঙ্গে নিতে হবে। তা এখন বিহারকে আমরা ছাড় দিয়ে গেছি বলে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। আজকে যখনই নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেখানেও কাউকে প্রার্থী হতে দিচ্ছে না, সেখানেও হচ্ছে খুন হয়ে যাচ্ছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, সময় প্রায় শেষের দিকে। আমরা দুটি প্রশ্ন জানবো এবারে নির্বাচনে। আমি এর আগের যারা বক্তা ছিলেন, তৃণমূল, বিজেপি বা বামেদের, আমি সবার কাছে আমরা চাইছি এই প্রশ্নটা বারবার তুলতে, যে এবারের নির্বাচনে দেখা যাচ্ছে ধর্ম একটা প্রধান বস্তু হয়ে উঠেছে। সবাই এই ধর্মের সুরসুরি একটা ব্যাপার আছে, সাম্প্রদায়িক, এ বলছে এ সাম্প্রদায়িক, ও বলছে ও সাম্প্রদায়িক, এই দল বলছে এ সাম্প্রদায়িক, সব মিলে কে সাম্প্রদায়িক আর কে সাম্প্রদায়িক নয়, ব্যাপারটা একটা তালগোল পেকে যাচ্ছে। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এবারের নির্বাচনে উন্নয়ন, বিরোধীদের নানান, এই আপনি যেটা বলছেন লুটের রাজত্ব, বা তৃণমূল বলছে উন্নয়নের জোয়ার বইছে, বিজেপি বলছে আচ্ছে দিন হবে, এই সব কিছুর ঊর্ধ্বেও ধর্ম হাতিয়ার হয়ে উঠছে, আপনি কি মনে করেন? তাই তো করছে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে যারা শাসক, রাজ্যের যারা শাসক, এই কাজটাই তো খেলছে। মানুষের হচ্ছে ক্ষুধা, তার মাথার উপর একটা আচ্ছাদন, তার শিক্ষা, তার স্বাস্থ্য, সমস্ত কিছুকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এসব কোনো সমস্যা নয়। আমার খাদ্যের কোনো সমস্যা নেই, আমার বাসস্থানের কোনো সমস্যা নেই, আমার শিক্ষার কোনো সমস্যা নেই, আমার স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, আমার কর্মসংস্থানের কোনো সমস্যা নেই। আমার সমস্যা মনে হচ্ছে যতই হচ্ছে আমার ধর্ম। গোলমাল বাড়ানো, এর যে ধর্মীয়
যে একটা মানুষের মধ্যে মেরুকরণ যুগ যুগ ধরে যে একটা কি বলবো, এর প্রতি অনুরক্ততা আছে মানুষের একটা বড় অংশ, তাকে ব্যবহার করতে চাইছে শাসক সে রাজ্যে কিংবা কেন্দ্রে। মানে আপনি স্বীকার করছেন ধর্ম এবারে একটা বড় হাতিয়ার, মানে এটাকে সামনে রেখে তো হচ্ছে কে কত মানে ভক্ত, সেটা প্রমাণ করার জন্য একেবারে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অথচ প্রতিদিন হচ্ছে মানবিকতা এবং সামাজিক যে সমস্ত বিষয়গুলো, সামাজিক রিলেশন, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে একটা একটু অন্যরকম প্রশ্ন করছি, হয়তো নেহাতি ব্যক্তিগত। আপনি নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং নেতা, আপনি স্বীকার করবেন কিনা জানি না, সংখ্যালঘুদের একটি বড় অংশের ভোট বামেদের সঙ্গে দীর্ঘদিন ছিল। বামেদের পতনের অন্যতম কারণ হিসাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন এই সংখ্যালঘু ভোট সুইং করে তৃণমূলের দিকে গেছে। এই আপনাদের ক্রমাগত অবনতির একটা অন্যতম কারণ সংখ্যালঘু ভোটটা সরে যাওয়া। শাসক ক্ষমতায় আসার পরে 11টা বছর কেটে গেছে, 8টা বছর। আজকের ডেটে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সংখ্যালঘু ভোট ব্যাংকে যেটা আপনাদের ধস নেমেছিল, সেই ভোট এবারের নির্বাচনে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন? না, শুধু সংখ্যালঘু ভোটে মানে আমাদের কাছ থেকে সরে গিয়েছিল বলেই নয়, আরো কিছু মধ্যে একটা তো এটা অন্যতম। আমি এইটুকু বলতে পারি, এই মুহূর্তে সংখ্যালঘু যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছিলেন তারা আমাদের দিকে মুখ ফেরাচ্ছেন। কেন? নিশ্চয়তা যে ওই তৃণমূল বিজেপি আমাদের জীবনে নিশ্চয়তা দিতে পারে না, একমাত্র বামপন্থীরা দিতে পারে। এই বিশ্বাস তাদের মধ্যে নতুন করে জন্মাচ্ছে। একদম শেষ প্রশ্ন করবো আপনাকে, এবারের নির্বাচনে বিজেপি না তৃণমূল আরামবাগ লোকসভায় আপনাদের মূল প্রতিপক্ষকে? আমরা বলেছি তৃণমূলকে পরাস্ত করো, রাজ্যে তৃণমূলকে পরাস্ত করো, হচ্ছে বিজেপিকে পরাস্ত করো। আমি বলছি আরামবাগ লোকসভায় আপনাদের প্রধান প্রতিপক্ষকে, তৃণমূল না বিজেপি? আমাদের প্রতিপক্ষ আমরা আরো সহজ কথা বলছি, অপূর্বা পোদ্দার না তপন রায়? আমাদের কাছে যদি সেইভাবে বলা হয় আর কি, আমরা কিন্তু কেন্দ্রীয় যে আমাদের স্লোগান, আমরা সেটাকে সামনে রেখেই এগোতে চাইছি। কিন্তু এখানে তো প্রধান প্রতিপক্ষ আমাদের রাজ্যে যখন বলেছি তৃণমূলকে পরাস্ত করো, আর আরামবাগের ক্ষেত্রে কি বলছে? এখানেও ঠিক তাই, অপূর্বা পোদ্দার না তপন রায়? আমাদের সামনে প্রতিপক্ষ রাজ্যে শাসন ক্ষমতায় তৃণমূল আছে, এদের পরাস্ত করতে হবে, তার সঙ্গে বিজেপিকেও পরাস্ত করতে হবে। বাংলা বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগানকে আমাদের কাছে সমান বিপদ দুটোই, তৃণমূল এবং বিজেপি দুটোই হচ্ছে আমাদের কাছে সমান বিপদ। সারা দেশ রাজ্যে আমরা যখন প্রচারে যাচ্ছি কোনোটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া, কোনোটা একটু কম গুরুত্ব দেওয়া না, আমরা সমান গুরুত্ব দিয়ে মানুষের কাছে। আমাদের সময় একদম শেষ। সারা রাজ্যে আপনাদের আসন 2টি ছিল, এবারে সেই আসন বাড়বে না কমবে? না, এটা তো আমি তো এরকম কোন ওই অ্যাস্ট্রোলজার নাকি বলে ওটাকে, জ্যোতিষ তো ইতিহাস এই জনগণ রচনা করে, মানুষ রচনা করে। একদমই তাই, মানুষ ঠিক করবে আমাদের আসন বাড়বে না কমবে। ইতিহাস মানুষ রচনা করে। সুতরাং আগামী যে নির্বাচন সামনে আসছে, সারা দেশ জুড়ে ভোট নির্বাচন, সেখানে এ রাজ্যে কে কটা আসন পাবে তা ঠিক করবেন আপনারা, নেতারা নয়। দেখা যাবে 23 তারিখ ফলাফল ঘোষণার পর আপনারা কি সিদ্ধান্ত নিলেন। সকলেই নজর রাখুন আজ বাংলায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।